গভীর রাতে বিদ্যা সিনহা মিমকে ফোন দিয়ে ডিবি হারুন এমন এক প্রস্তাব দিয়েছিলেন যেটা মিম কখনো আশা করেনি। এমন এক সিনেমা থেকে মিমকে সরে আসতে বলেছিলেন যেই সিনেমার গল্পটা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল আজ থেকে প্রায় 29 বছর আগে। এটা সবাই জানে, হারুন ডিবি অফিসে তারকাদের খাওয়াতো এবং ছবি ভিডিও করে হইচই ফেলে দিত। সো ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তিনি খাটাতেন তার প্রভাব এবং এমনই একটা ঘটনা ঘটে বিদ্যা সিনহা মিমের সঙ্গে। মিম গণমাধ্যমে জানান, হোয়াটসঅ্যাপে রাতের বেলা একটা কল আসে, যে কল দেখে তিনি বেশ ঘাবড়ে যান, কারণ কলটা ছিল হারুন আর রশিদের। তিনি বুঝতে পারছিলেন না কেন হারুন এই রাতের বেলা তাকে কল দিবেন। এরপর ফোন করে ডিবি হারুন তাকে যে কথা বলে সেটা তিনি এক্সপেক্ট করেননি। ডিবি হারুন তাকে ডিরেক্ট জিজ্ঞেস করে একটা পার্টিকুলার সিনেমার বিষয়ে, তুমি কি এই সিনেমা করছো? উত্তরে মিম জানায় হ্যাঁ। তারপর ডিবি হারুন বলে, এই সিনেমা তোমার আর করা যাবে না। বিদ্যা সিনহা মিমের বুঝতে বাকি রইল না এই সিনেমার কাজ বোধহয় আর হবেই না। এবং পরে মিম জানতে পারে ডিবি হারুনের সামনে ওই সময় পরিচালক সুমন ধর বসেছিলেন, যে সুমন ধরই অ্যাকচুয়ালি বিদ্যা সিনহা মিমকে নিয়ে ওই সিনেমাটি বানাতে চেয়েছিলেন। এবং ডিবি হারুন সুমন ধরকে তার অফিসে ডেকে পাঠিয়ে বলে, এই সিনেমা করা যাবে না, এর থেকে ভালো ভালো গল্প ডিবি অফিসে আছে যেগুলো আমার সহকারী তোমাকে দিবে, প্রয়োজন পড়লে তোমার ওই গল্পগুলো নিয়ে সিনেমা বানানোর জন্য স্পন্সর আমরা ম্যানেজ করে দেবো। এখন প্রশ্ন হলো এই সিনেমা আসলে কি সিনেমা এবং এটা নিয়ে ডিবি হারুনের এত তৎপরতা কেন ছিল, কেন এইভাবে মানা করেছিল এই সিনেমাটা না করতে? আসলে এই সিনেমার নাম ছিল আমি ইয়াসমিন বলছি। আমি ইয়াসমিন বলছি 1995 সালের এমন একটা ঘটনার নিয়ে বানানো, যে সত্য ঘটনাটা ওই সময় নাড়িয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। এবং পুরো গল্পটা শুনলে আপনার নিজের হৃদয়ও ভারী হয়ে উঠবে। 1995 সালের 23 আগস্ট দিবাগত রাত, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের 10 মাইল মোড় এলাকায় নামে ইয়াসমিন আক্তার নামে এক কিশোরী। তার বয়স আনুমানিক 16 বছর। ইয়াসমিন আক্তার ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন। ঢাকা থেকে ঠাকুরগামী একটি বাসে চড়েছিলেন তিনি তার গ্রামের বাড়ি জাবিমুড়ে। দিনাজপুরের 10 মাইল মোড় এলাকায় একটি পানের দোকানের সামনেই সেই কিশোরী অপেক্ষা করছিল তার গন্তব্যে যাবার জন্য আরেকটি বাস ধরার। সেই সময় টহল পুলিশের একটি ভ্যান সেখানে হাজির হয়। স্থানীয় কয়েকজন মেয়েটিকে পরামর্শ দেয় পুলিশের গাড়িতে করে দিনাজপুর শহরে যেতে, কারণ রাত তখন অনেক হয়ে গিয়েছিল। প্রথমে পুলিশের ভ্যানে করে সেই কিশোরী দিনাজপুর শহরে যেতে রাজি ছিল না। তখন পুলিশ সদস্যরা আশ্বস্ত করলেন, এত রাতে এখানে থাকা নিরাপদ নয়, আমাদের সঙ্গে চলুন, আমরা আপনাকে নিরাপদে পৌঁছে দিব। পুলিশের সেই ভ্যানে ছিলেন একজন এসআই এবং 2 জন কনস্টেবল। শেষ পর্যন্ত খানিকটা অনিচ্ছা সত্ত্বেও কিশোরীটি পুলিশ ভ্যানে ওঠেন। কিন্তু যেই পুলিশ তাকে আশ্বস্ত করেছিল নিরাপদে পৌঁছে দেওয়ার, শেষ পর্যন্ত সেই পুলিশ কি করলো জানেন? পরদিন সেই কিশোরী ইয়াসমিনের আর বাড়ি ফেরা হলো না। পরদিন গোবিন্দপুর নামক এক জায়গায় পড়েছিল তার নিথর দেহ। সেই পুলিশ সদস্যরা তার সঙ্গে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করে তার জীবন একদম কেড়ে নেয়। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে বিক্ষোভে উত্তল হয়ে ওঠে পুরো দিনাজপুর। সরকারি অফিস হয় ভাঙচুর এবং পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে দিনাজপুর শহরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিডিআর মোতায়েন করা হয়, কারফিউ জারি করা হয়। কিন্তু এই কারফিউকে আমলে নেয়নি সাধারণ মানুষ। কারফিউ উপেক্ষা করে সবাই প্রতিবাদে রাস্তায় নেমে আসে। ইয়াসমিনের গায়েবী জানা যায় পুরো বাংলাদেশ থেকে অংশ নেয় হাজার হাজার মানুষ। এই কারফিউর মধ্যে এলাকাবাসী কোতোয়ালি থানা অবরুদ্ধ করে, কোনো পুলিশ সদস্য থানা থেকে বের হতে পারেনি। এবং এই সিচুয়েশন সামাল দিতে এমনও হয় পুলিশ প্রতিবাদকারীদের উপর গুলি ছোড়েন এবং 7 জনের প্রাণ চলে যায়। সেই সময় পেপার পত্রিকার রিপোর্ট থেকে জানা যায় পুলিশের অবস্থা তখন এতটাই শোচনীয় ছিল যে পুরো দিনাজপুর শহরে পুলিশদেরকে ভাড়া বাসা থেকে বের করে দেওয়া হয়। রাস্তায় পড়েছিল পুলিশদের মালামাল আসবাবপত্র এবং পুলিশরাও তখন একদম অন্তরালে চলে যায়, কারণ জনগণের এই ক্ষোভ ফেস করার ক্ষমতা তখন তাদের ছিল না। তো খুব স্বাভাবিক, এমন একটা গল্প নিয়ে যদি মুভি বানানো হয় তাহলে পুলিশদের নিয়ে আবার কথা হবে, আবার আলোচনা হবে এবং এটা হয়তো ডিবি হারুন চায়নি, যার কারণে এই সত্য ঘটনা নিয়ে ডিবি হারুনের এত সমস্যা ছিল।